আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দেব পুরো বিশ্বের সর্বশেষ ভয়ঙ্কর আলোচিত সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার ভেনেজুয়েলায় সামরিক হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, রাশিয়ার হুঁশিয়ারি। আরও জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের গুরুতর অভিযোগ। অন্যদিকে যুদ্ধবিরতি ভেঙেই চলেছে ইসরায়েল, আরও 2 জিম্বির লাশ ফেরত দিল হামাস। অন্যদিকে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ছুড়েছে রাশিয়া। আরও থাকছে 30 জন ফিলিস্তিনের মরদেহ ফেরত দিল ইসরায়েল, তবে নির্যাতনের চিহ্ন। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে পেন্টাগনের সাই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভেনেজুয়েলায় সামরিক হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, রাশিয়ার হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মাদক ও সন্ত্রাস সম্পর্কিত কার্যক্রম ভেঙে দেওয়াই তাদের লক্ষ্য। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, কার্টেল দে লোস সোলেস নামের মাদক নেটওয়ার্ককে ধ্বংস করাই ট্রাম্পের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই কার্টেল প্রতিবছর প্রায় 500 টন কোকেন যুক্তরাষ্ট্র ও ইউরোপে পাচার করে। এতে সহযোগিতা করছে ভেনেজুয়েলার ক্রেন দে আরাগুয়া গ্যাং ও মেক্সিকোর সেনালুয়া কার্টেল। গত শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা সব বিকল্প বিবেচনা করছি, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট আমাদের দেশে মাদকের প্রবাহ রোধে এবং দায়ীদের বিচারের মুখোমুখি করতে মার্কিন শক্তির সব উপাদান ব্যবহার করতে প্রস্তুত। আগস্টে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে 7টি যুদ্ধজাহাজ ও প্রায় 4500 জন সৈন্য পাঠায়। বর্তমানে সেই সংখ্যা বেড়ে 10,000 সেনা ও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার পর্যন্ত পৌঁছেছে। সাম্প্রতিক সপ্তাহে 2টি B-52 বোমারু বিমান ভেনেজুয়েলা উপকূলের কাছাকাছি শো অফ ফোর্স বা শক্তি প্রদর্শন মিশন সম্পন্ন করেছে। এদিকে ভেনেজুয়েলার জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, আমরা ভেনেজুয়েলার জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় তাদের পাশে আছি এবং যে কোনো হুমকির পরিপ্রেক্ষিতে সহযোগিতায় প্রস্তুত। রাশিয়া ও কিউবা দীর্ঘদিন ধরে মাদুরো সরকারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের গুরুতর অভিযোগ, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের অস্থিরতা দেখা দিচ্ছে, এমনই এক ইঙ্গিত দিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাক্কান ফিদান। তিনি বলেন, কিছু ইসরায়েলি নেতা নাকি যুদ্ধবিরতির আড়ালে নতুন সহিংসতার মঞ্চ প্রস্তুত করেছেন। আশকারায় এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস শাকনার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, সারা বিশ্বের সামনে যে অন্যায় চলছে সেটি রুখতে আন্তর্জাতিক সম্প্রদায় এখনই কড়া পদক্ষেপ নেওয়া উচিত। ফিদানের মতে, গাজায় টেকসই শান্তি বজায় রাখতে ইসরায়েলের অবশ্যই যুদ্ধবিরতি মানতে হবে। অন্যদিকে শাকনা জানান, গাজার মানবিক অবস্থা এখন ভয়াবহ পর্যায়ে, তাই ইসরায়েলের উপর চাপ বাড়ানো ছাড়া উপায় নেই। তিনি বলেন, এস্তোনিয়া জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে আছেন এবং UNRW এর মাধ্যমে মানবিক সহায়তা পাঠাচ্ছে। সবশেষে ফিদান সরাসরি অভিযোগ করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি ভেঙে গাজায় গণহত্যা ফের শুরু করতে অজুহাত খুঁজছেন। তার ভাষায়, তুরস্ক এই মুহূর্তে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। যুদ্ধবিরতি ভেঙেই চলছে ইসরায়েল, আরও 2 জিম্বির লাশ ফেরত দিল হামাস। যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় ইসরায়েল ও ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 3 সপ্তাহ পরেও গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হয়নি, যা এ যুদ্ধবিরতিকে ক্রমাগত প্রশ্নের মুখে ফেলেছে। গত শুক্রবার ইসরায়েলি হামলায় 3 জন ফিলিস্তিনি নিহত হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ, যা ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের আরেকটি সুস্পষ্ট লঙ্ঘন। এর একদিন আগেই যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী হামাস আরও 2 জন ইসরায়েলি জিম্বির মরদেহ রেড কোর্সের মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। যুদ্ধবিরতির পরও ইসরায়েলের আগ্রাসী মনোভাব এবং হামাসের হাতে থাকা অবশিষ্ট জিম্বিদের মরদেহ হস্তান্তরে বিলম্ব, এই 2 কারণে গোটা শান্তি প্রক্রিয়ায় এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। 10 অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 2 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে গত মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত চালানো হামলায় 46 জন শিশু ও 20 জন নারী সহ 104 জন প্রাণ হারিয়েছেন। ইসরায়েল যুদ্ধবিরতির প্রতি তার অঙ্গীকারের কথা বললেও উত্তর গাজায় অব্যাহত গোলাবর্ষণ ও গুলিবর্ষণের খবর এই দাবির বিপরীত চিত্র তুলে ধরেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় 3 জন ফিলিস্তিনি নিহত হন। এছাড়া পূর্ব ইসরায়েলি গোলাবর্ষণে আঘাতপ্রাপ্ত আরও 1 জন ফিলিস্তিনি এদিন মারা যান বলে জানিয়েছে ফিলিস্তিনি ওয়াকা নিউজ এজেন্সি। গাজার উত্তর অঞ্চলের বাসিন্দারা সেখানে ইসরায়েলি বোমাবর্ষণ ও বন্দুকযুদ্ধের খবর দিয়েছেন, যা ইঙ্গিত করে
ইসরায়েল যুদ্ধবিরতির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথা বললেও গাজার বিভিন্ন এলাকায় বোমা হামলা অব্যাহত রেখেছেন। ইসরায়েলের সামরিক বাহিনী এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী হামাস আরও 2 জন ইসরায়েলি জিম্মির মরদেহ রেড কোর্সের মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে মৃতদেহগুলো হল আমিরান কুপার ও শাহরে বারুচের। ইসরায়েল সরকার কুপার ও বারুস পরিবারের গভীর দুঃখের অংশীদার হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন। চুক্তি অনুযায়ী হামাস গাজায় আটক সব জিম্মি জীবিত মুক্তি দিয়েছে। বিনিময়ে ইসরায়েল প্রায় 2000 ফিলিস্তিনি রাজনৈতিক বন্দী এবং যুদ্ধকালীন আটককৃতদের মুক্তি দিয়েছে। হামাস 28 জন মৃত জিম্মির দেহাবশেষের বিনিময়ে যুদ্ধে নিহত 360 জন ফিলিস্তিনি মরদেহ ফেরতের বিষয়ে সম্মতি জানায়। গত বৃহস্পতিবার সর্বশেষ 2 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তরের মধ্য দিয়ে হামাস এই পর্যন্ত 17 জন মৃত জিম্মির দেহাবশেষ ফিরিয়ে দিয়েছে। অন্যদিকে ইসরায়েল 225 জন ফিলিস্তিনির মৃতদেহ গাজায় ফিরিয়ে দিয়েছে। হামাস দাবি করেছে, অবশিষ্ট জিম্মিদের মরদেহ খুঁজে বের করতে তাদের সময় লাগবে, কারণ তারা ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে এবং উদ্ধারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও সহায়তার অভাব রয়েছে। গাজার মধ্যস্থাঞ্চল থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজম জানান, ধ্বংসস্তূপ সরাতে হামাস ভারী যন্ত্রপাতি ও বুলডোজার প্রবেশের অনুমতি চেয়েছে, কিন্তু ইসরায়েল এখনও তা অনুমোদন দেয়নি। অন্যদিকে ইসরায়েল হামাসের বিরুদ্ধে মৃতদেহ হস্তান্তর ইচ্ছাকৃতভাবে দেরি করার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জোর দিয়ে বলেছে, হামাসকে চুক্তি অংশ পূরণ করে সব জিম্মিকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ছুড়েছে রাশিয়া ইউক্রেনে গোপনে তৈরি এক ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে রয়টার্স। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এডজি সিভিহা জানিয়েছে, রাশিয়ার 9 M729 নামের এই ক্ষেপণাস্ত্রটি অন্তত 23 বার ইউক্রেনে আঘাত এনেছে। এই অস্ত্রের উন্নয়ন বিষয়ক বিরোধে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে মস্কোর সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে সরে গিয়েছিলেন। ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম। এএফপি জানায়, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনায় মস্কো প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে তিনি বলেন, পশ্চিম সীমান্তের হুমকি আগে দূর করতে হবে। গত বৃহস্পতিবার রাতে ইউক্রেনের জ্বালানি স্থাপনায় লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত 4 জন নিহত ও অনেকে আহত হয়েছেন। টানা রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন জুড়ে বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে। এতে আরও কয়েকদিন পর্যন্ত পর্যায়ক্রমিক ব্ল্যাক আউট চলবে বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ বিভাগ। ইউক্রেনের প্রধানমন্ত্রী লিউলিয়া সবেরিদিনেস্কো অভিযোগ করেছেন, শীতের শুরুতে রাশিয়া বেসামরিক মানুষ ও বিদ্যুৎ অবকাঠামোকে নিশানা করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও G7 দেশগুলোর প্রতি রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, পূর্ব ইউক্রেনের দনিপ্রোপস্কো অঞ্চলে নোভোলেনস্কালিব্রক্কা গ্রামটি দখল করেছে রুশ বাহিনী। অন্যদিকে ঝাপোরিঝা অঞ্চলের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন নিহত হয়েছেন। রুশ শহর ওরিওলে ইউক্রেনের ড্রোন হামলায় গরম পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত বৃহস্পতিবার রাতে 130টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তারা। 30 জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল, তবে নির্যাতনের চিহ্ন। ইসরায়েল কর্তৃপক্ষ আটক অবস্থায় নিহত আরও 30 জন ফিলিস্তিনির মরদেহ গাজা উপত্যকায় ফেরত দেওয়া হয়েছে, যাদের অনেকের দেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে মরদেহগুলো হস্তান্তর করা হয়। এদিকে ইসরায়েলি বাহিনী তথাকথিত যুদ্ধবিরতির মাধ্যমে গত শুক্রবার গাজার বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে, যাতে অন্তত 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, পূর্ব গাজা সিটির সুজা এলাকায় ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি নিহত ও তার ভাই আহত হয়েছেন। জাবেলিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি গোলাবর্ষণে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ইসরায়েলি হামলায় আহত এক ব্যক্তি পরে মারা গেছেন। এদিকে মধ্য গাজার সিভিল ডিফেন্স কর্মীরা আজ জাহরা এলাকার আবু মেদিন পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে আরও এক ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছে। গত শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনুস এলাকাতেও ইসরায়েলি যুদ্ধবিরতি বা যুদ্ধবিমান কয়েকটি ভবনে হামলা চালায়। ফিলিস্তিনি বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবেই এই মরদেহগুলো ফেরত দেওয়া হচ্ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ এই হস্তান্তরের মাধ্যমে এ পর্যন্ত মোট 225টি মরদেহ গাজায় ফেরত নেওয়া হয়েছে।
ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে পেন্টাগনের সাই। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে হোয়াইট হাউসকে সবুজ সংকেত দিয়েছেন। টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুদের উপর নেতিবাচক প্রভাব পড়বে না বলেও জানিয়েছে পেন্টাগন। প্রতিরক্ষা দপ্তরের এই সবুজ সংকেতের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে কিনা সে ব্যাপারে চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। তিনি মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে CNN। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরে 1000 মাইলের বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্রের দাবি জানিয়ে আসছেন। এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে অবস্থিত জ্বালানি ও জ্বালানি সম্পর্কিত স্থাপনাগুলো লক্ষ্য করে আঘাত হানতে সম্ভব। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে গত অক্টোবর মাসে হোয়াইট হাউসে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে চান না বলে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাদের দেশকে রক্ষা করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমরা কাউকে দিতে চাই না। এ মাসের শুরুতেই পেন্টাগনের জয়েন্ট স্টাফ হোয়াইট হাউসকে এই মূল্যায়নের বিষয়ে অবহিত করেন। তারপর পরই ট্রাম্প ও জেলেনস্কির ওই বৈঠক অনুষ্ঠিত হয়। পেন্টাগনের সবুজ সংকেতের পর ইউরোপে ইউক্রেনের মিত্ররাও আশাবাদী হয়ে উঠেছে। দুই ইউরোপীয় কর্মকর্তার মতে এখন ক্ষেপণাস্ত্র সরবরাহ না করায় যুক্তরাষ্ট্রের অজুহাত দেখানোর মতো তেমন আর কিছুই নেই। জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েকদিন আগে ট্রাম্প নিজেও বলেছিলেন, যুক্তরাষ্ট্রের কাছে অনেক টমাহক আছে যা ইউক্রেনকে দেওয়া সম্ভব। কিন্তু এর কয়েকদিনের মধ্যেই আচমকা অবস্থান বদলে ফেলেন ট্রাম্প। হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এমন টমাহক প্রয়োজন। এরপর রুদ্ধদ্বার বৈঠকে তিনি জেলেনস্কিকে জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র দেবে না, অন্তত এই মুহূর্তে। এই সিদ্ধান্ত নেওয়ার আগের দিনই ট্রাম্প টেলিফোনে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সঙ্গে। CNN এর প্রতিবেদন অনুযায়ী পুতিন ট্রাম্পকে বলেন, টমাহক ছোড়া হলে তা রাশিয়ার বড় শহর মস্কো ও সেন্ট পিটার্সবার্গে আঘাত আনতে পারে। এতে যুদ্ধক্ষেত্রে বড় প্রভাব না পড়লেও যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এসব ক্ষেপণাস্ত্র শুধু রুশ সামরিক লক্ষ্যবস্তুতে ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্রও এখন ইউক্রেনকে রুশ জ্বালানি স্থাপনাগুলোর অবস্থান ও দুর্বলতা শনাক্তে গোয়েন্দা সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই সহায়তায় ইউক্রেনের ড্রোন বাহিনী রাশিয়ার ভেতরে গভীর হামলা চালাতে সক্ষম হয়েছে। বিশেষ করে ওয়াফা বাশনেটভ তেল শোধনাগারে সাম্প্রতিক হামলাকে কড়া সাফল্য হিসেবে দেখছে কিয়েভ।